দীর্ঘ এক দশক পর ফের জলপাইগুড়িতে চালু হলো চা নিলাম। প্রথম দিনই নিলামে উঠলো 1,05,000 কেজি চা। 2005 সালে এই চা নিলাম শুরু হয়, কিন্তু 2015 সালে চায়ের অভাবে সেটা বন্ধ হয়ে যায়। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, এই যে প্রথম দিন এত বছর পর চা নিলাম শুরু হলো এবং প্রথম দিনের এই চা নিলাম কতজন অংশগ্রহণ করলেন? দেখো, রীতিমতন উৎসাহের মেজাজেই কিন্তু চা নিলাম শুরু হলো। আজকে যেটা দেখা গেল যে 35 জন বিক্রেতা এই চা নিলামে তাদের চা পাঠিয়েছিলেন, পাশাপাশি 52 জন ক্রেতা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে চা কিনে নিলেন এবং সর্বোচ্চ দাম উঠেছিল 227 টাকা কেজি, যেটা বলা যেতে পারে প্রথম দিন আবার নিলাম কেন্দ্র চালু হওয়ার পর এটা একটা সর্বোচ্চ দাম, যা একটা রেকর্ড বলা যেতেই পারে। পাশাপাশি সর্বনিম্ন দাম ছিল 114 টাকা 83 পয়সা। সব মিলিয়ে কিন্তু একটা ভালো একটা শুভ যাত্রা শুরু হয়ে গেল জলপাইগুড়ি চাল নিলাম কেন্দ্রে। কারণ দীর্ঘ এক দশক ধরে বন্ধ থাকার পর এই চাল নিলাম কেন্দ্র কীভাবে চালু করা যায় তাই নিয়ে কিন্তু বছরের পর বছর মিটিং হচ্ছিল, বিভিন্নভাবে তার অনুমোদনের জন্য চেষ্টা চলছিল। সর্বশেষে কিন্তু অনুমোদন মিলেছে এবং আজকে থেকে বলা যেতে পারে শুভ সূচনা হয়ে গেল জলপাইগুড়ি চা নিলামের কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের সূচনা। এবং সূচনা লগ্নেই কিন্তু যেভাবে চা এসে জমা হয়েছে চা নিলাম কেন্দ্রে 1,05,000 কেজি চা, যার মধ্যে 45,000 কেজি চা প্রথম দিনই নিলাম হয়ে গেছে এবং সর্বোচ্চ দামও মিলেছে বিক্রেতাদের। এবং ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই খুশি। এক ব্লকের সাহারা পঞ্চায়েতের সরকারি কাজের টেন্ডারে কাটমানি চাওয়ার অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক তছরূপের পাল্টা অভিযোগ করছেন প্রধান। সরাসরি চলে যাব, পঙ্কজ দাশরথী রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, একদিকে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ তো বুঝতে পারছি, কিন্তু আসলে কি ঘটেছে ঘটনাটা? এগরা 1 নম্বর ব্লকে সাহারা অঞ্চলে বিজেপির দখলের যে সাহারা অঞ্চলটা আছে ওখান থেকে আমি একটা টেন্ডার মারি। এবার টেকনিক্যালটা খোলার আগে ওখানকার যিনি বিজেপির প্রধান আছেন পুষ্পলতা সাউ মাইতি, উনি আমাকে ধমকি চমকি দিচ্ছে যে তুমি এসে ওই টেন্ডারটাকে তুলে নাও, নাহলে তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, রাস্তায় ঘিরাবো, রাস্তায় মারধর করব। ওনার যা মতলব দেখছি উনি ওই টেন্ডারটা উনি নিজের ব্যক্তিগতভাবে ওনাদের নিজের লোকদেরকে দিতে চাইছে। কারণ উনি আমাকে কাটমানি চেয়েছিল, আমি দিব না বলেছিলাম, কিন্তু ওইটা নিয়ে আমাকে ধমক চমক দিচ্ছে, অনেক রকমের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি আতঙ্কে আছি। হ্যাঁ তমশ্রী, দেখো একেবারে এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, যেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্প রানী সাউ মাইতি উপরে বিস্তর অভিযোগ তুলছেন ঠিকাদার। যেখানে নন্দন গুচ্ছাই তিনি অভিযোগ করছেন এবং অভিযোগ থানাতে অভিযোগ জানিয়েছেন। কারণ হচ্ছে যে তিনি যে সমস্ত টেন্ডারে অংশগ্রহণ করেছেন সেই টেন্ডার থেকে সরে যেতে বলছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের পুষ্প রানী সাউ মাইতি এবং তার স্বামী জন্মঞ্জন মাইতি। তিনি বারবার সরে যেতে বলছেন, টেন্ডার থেকে না সরে গেলে তাদের প্রাণ নাশের হুমকিও দেয়, এমনটাই কিন্তু অভিযোগ করছে নন্দন গুচ্ছাই। সেক্ষেত্রে নন্দন গুচ্ছাই তিনি কিন্তু এগরা থানায় দ্বারস্থ হয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে একে অপরের দোষারোপ, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত। ধন্যবাদ। নন্দন গুচ্ছাই হচ্ছে ওনাদের দলের ক্যাডার একজন। অনেক ভুরি প্রমাণ এসছে যে উনি টাকা নিয়েছেন অথচ লোকের টাকা বাকি রেখেছেন, টাকা দেন না। উনি আমার কাছে এসেছিলেন ওই সিএসপি সেন্টার খোলার জন্য, কিন্তু আমি অনুমতি দিতে পারিনি, যেহেতু জনগণের টাকা, ওই জন্য আমি মত না দেওয়ার জন্য উনি আমার নামে যেহেতু কুৎসা কিছু রটনা যায়, ওই জন্য উনি এই টেন্ডারকে কেন্দ্র করে উনি ওটা করেছেন। সহসভাপতি সাহেব, এমএলএ সাহেব কমপ্লেন করেছেন আমার নামে। ওনারা সবসময়ের জন্য আমার নামে কমপ্লেন করেন, ওনারা কোনোদিন আমার জিপির নামে কোনোদিন সুনাগর নাম করেননি। তো ওনাদের এই কমপ্লেন আমার কোনো যায় আসে না, ওনারা কমপ্লেনই করতে থাকেন। নন্দন গুচ্ছাই নামে একজন কন্ট্রাক্টর, ওখানে যে টেন্ডারগুলো বেরিয়েছিল তাহলে তিনি টেন্ডার ফেলেছিলেন। সেখানকার বিজেপি প্রধান পুষ্পলতা এবং মনোঞ্জয় তার হাজব্যান্ড, এরা দুজন মিলে তাকে ফোনে হুমকি দিচ্ছেন এবং প্রাণে মেনে ফেলার হুমকিও দিচ্ছেন। তিনি থানাতে একটা জিডি করেছেন প্রধানের বিরুদ্ধে। তো স্বাভাবিকভাবে আমি যারা বিজেপির নেতৃত্ব আছেন, যারা সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের চোর চোর বলে চিৎকার করেন, নিজেদের দিকে একটু তাকাতে বলবো।
এবং নিশ্চিতভাবে এই বিষয়ে প্রধানের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেবে বলে আমি আশা। নন্দনগুচ্ছ ছোটবেলা থেকে একটা দুষ্কৃতি বলা যেতে পারে, চরিত্রহীন, মদ্যপ, লম্পট, টাকা তছনছ করা এলাকার মানুষের, এই নিয়েই এর কেলেঙ্কারি। তবে আমি এখানে একটু অনুরোধ করব বিধায়ক সাহেবকে, যে নন্দনগুচ্ছের মতন দুষ্কৃতি যখন একটা অভিযোগ কোথাও করে দিল, তিনি কোনো তদন্ত না করে বিজেপির দিকে যে আঙুলটা তুলে দিলেন, আমি ওনাকে অনুরোধ করব এবং চ্যালেঞ্জও করছি যে নন্দনগুচ্ছের অবস্থান সম্পর্কে তিনি তার দলের এলাকার মানুষের কাছ থেকে খোঁজখবর নিন। দুয়ারে রিপোর্টার এবার মালদার দিকে নজর রাখবো, কারণ চড়া সুদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা। বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগ। মালদার মালতীপুরে ব্যাপক উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন, কিভাবে এই প্রতারণা চলতো এবং কিভাবে তার সামনে এলো জানবো। সরাসরি চলে যাব, সেবক দেব শর্মা রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই তমস্বী, দেখো রাজ্যে ফের একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থা, তাদের বিরুদ্ধে সাধারণ গরিব মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে পাত্তারি কোটানোর অভিযোগ উঠল। আর এই ঘটনা ঘটেছে মালদার চাঁচলের মালতীপুরে, যাকে কেন্দ্র করে কারণ এই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে কয়েক কোটি টাকা লোপাট করে দেওয়ার অভিযোগ। এই যে অর্থলগ্নি সংস্থা, তার মালিক তিনি বেপাত্তা হয়ে রয়েছেন। ম্যানেজারকে আজ ধরে ফেলেন আমানতকারীরা। এরপর পুলিশের সামনেই ধস্তাধস্তি, ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। এই ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এখানকার যারা আমানতকারী তারা বলছেন তাদেরকে কারোকে 50, কারো 100, কারো 200 টাকা এইভাবে বই করা হতো এবং 8% দৈনিক হিসেবে তারা টাকা জমা দিতেন এবং 8% সুদ দেওয়া হবে বলা হচ্ছিল। প্রথম দিকে কিছু টাকা তারা সুদ বাবদ পেয়েছিলেন, এরপর তাদেরকে আরো বেশি টাকা জমা করার ব্যাপারে উৎসাহিত করা হয়। ফলে তারা আরো বেশি সংখ্যক টাকা যখন বিনিয়োগ করলেন, তখন কিন্তু রাতারাতি পাত্তারি গুটিয়েছে এই সংস্থা। আর অন্তত 15 জন এ নিয়ে অভিযোগ জানিয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, সামান্য বিবাদ, আর সেই সামান্য বিবাদে পাওনাদারকে কুপিয়ে খুন। 4 মাসের মজুরি বকেয়া থাকায় বিবাদ। আলিপুরদুয়ারের শামুকতলার বনবস্তিতে মিস্ত্রিকে খুন। কেই অভিযুক্ত? যদিও অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, ঠিক কি হয়েছিল? দেখো তমশ্রী, যেটা বলছিলে একেবারে সামান্য টাকা, অর্থাৎ 4 দিনের মজুরি, অর্থাৎ 300 টাকা করে মজুরি, 3×4 1200 টাকা। এই 1200 টাকা পাওনা ছিল ওই যুবকের এবং সেই এই টাকা চাইতে গেলে দুজনের মধ্যে প্রথমে বচসা হয় এবং বচসার পর কিন্তু যে পাওনাদার সে ফিরে আসছিল, কিন্তু রাগের চোটে যে মিস্ত্রির কাজ করে সেই যে বিকাশ রাভা, উনি কিন্তু একেবারে নিজের বাড়ির থেকে ধারালো অস্ত্র বের করে কুপিয়ে কিন্তু ওই যুবককে খুন করে এবং এই ঘটনার পরেই কিন্তু পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের যে শিলটং বনবস্তি এই ঘটনায় কিন্তু একেবারে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ, সুদের টাকা পেতে মহিলাকে বিবস্ত্র করে মার। কোচবিহারের দিনহাটার চৌধুরী হাটের ঘটনা। অভিযোগ মহিলার প্রতিবেশীর বিরুদ্ধে। কিছুদিন আগে 5000 টাকা ঋণ নেন মহিলা। সোনার আংটি বন্ধক রেখে ঋণ নেন, কিন্তু সেই টাকা শোধ করতে গেলে সুদের দাবি প্রতিবেশীর, আর সেই সময় সুদের টাকা পেতে মহিলাকে বিবস্ত্র করে মার। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, সুদের টাকা, সেখানে আংটি দিয়ে রেখেছিলেন, টাকা শোধ করতে না পেরে এভাবে মারধর। হ্যাঁ দেখো, একেবারেই এই যে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ থানার অন্তর্গত চৌধুরীহাটে। এবং বছরখানেক আগে ওই মহিলা প্রতিবেশী বাসিন্দা মজিদুল হক তার কাছে তার আংটি বন্ধক রেখে 5000 টাকা নিয়েছিলেন এবং মহিলার দাবি যে তার সাথে কথা হয়েছিল যে পরবর্তীতে টাকা ফেরত দিলেই হবে, কোনো সুদ দিতে হবে না। কিন্তু এদিন যখন তিনি সেই টাকা ফেরত দিতে যান এবং আংটি আনতে যান, তখনই অতিরিক্ত 15000 টাকা দাবি করেন। এরপরই কিছু ঘটনা বাদে এবং মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। গোটা ঘটনা উত্তেজনা ছড়িয়ে পড়ে চৌধুরীহাটে। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ গিয়ে প্রতিবেশী মজিদুল হক ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে। পাশাপাশি কেন এই ধরনের ঘটনা ঘটল তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে এলাকাবাসীদের মধ্যে। একটা সাধারণ বিষয়, সেই সাধারণ বিষয়কে কেন্দ্র করে যেভাবে মহিলাকে মারধর করা হয়েছে তা কিন্তু যথেষ্টই নিন্দার কথা। বেশ, ঘটনা, ওদের কাছে আমি একটা আংটি খুঁজলাম, সোনার আংটি, ওইটা নিতে গেছি। ওরা আমাকে বাড়িতে ডাকে নিয়ে যায়, মারছে। উলঙ্গ অবস্থায় মারছে ছেলেটার বউটা। আমার স্বামীকেও মারছে, আমাকেও মারছে, আমার মেয়েটাকেও মারছে, গাবুর মেয়ে তাকেও মারছে। আচ্ছা, কতদিন আগে আপনি এই সোনার আংটি যেটা এই 1 বছর হলো। 7 বছর আগে বাড়ি থেকে নিখোঁজ।
আর সেই যুবকের খোঁজ মিলল কোথায়? বাংলাদেশে আটকে মালদা যুবকের খোঁজ মিলল সোশ্যাল মিডিয়ায়। কিভাবে সামনে এলো পুরো ঘটনাটা জানবো, আর তাকে ফেরাতে কি ব্যবস্থা করা হচ্ছে সরাসরি চলে যাব। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের থেকে আরো জানবো। সেবক, একদমই তমস্বী, দেখো বছর 29-এর যুবক গোলাম মোস্তফা মালদাহের হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জাবরা বাগমারি এলাকার বাসিন্দা। গত 7 বছর ধরে তার কোনো খোঁজ ছিল না। পরিবার বহু খোঁজাখুঁজি করে কিন্তু ছেলের কোনো খোঁজ পায়নি। আর এই যুবক সে কিন্তু সামান্য মানসিক ভারসাম্যহীন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আসে, গ্রামের মানুষজন দেখতে পারেন। দেখেন যে এই গোলাম মুস্তাফার ছবি বাংলাদেশ থেকে আপলোড করা হয়েছে এবং তারপরেই পরিবার কিন্তু তাকে চিহ্নিত করেন ছেলে বলে। এরপরেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। আজকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই পরিবারের সঙ্গে দেখা করে এই যুবকের সম্পর্কে খোঁজখবর নিয়েছে। বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, এমনটাই পরিবারের দাবি। প্রশাসন নাকি তাকে ফেরানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন দেখার কিভাবে বা কত দ্রুত তাকে ফিরিয়ে আনা যায় বা আদৌ ফিরিয়ে আনা যায় কিনা। একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই যুবক হঠাৎ করে বাংলাদেশে পৌঁছে গেলেন কিভাবে। বেশ, আবারও খবরের শিরোনামে সেই কালীগঞ্জ, কারণ কালীগঞ্জে ফের বোমা উদ্ধার হয়েছে। উপনির্বাচনের গণনার দিন এই বোমাবাজি আর সেই বোমাবাজিতে মৃত্যু হয় নাবালিকার। মূল অভিযুক্তের বাড়ির কাছে বোমা উদ্ধার বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, এই বিষয়টা সামনে আসছে, এর আগেও আমরা দেখলাম বোমা উদ্ধার হয়েছে, যে বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড, আবার বোমা উদ্ধার হলো। প্রশ্ন হলো, এত বোমা শুধুমাত্র মজুত করা ছিল এই ঝামেলা অশান্তির জন্যই? দেখো তোমার দীর্ঘদিন ধরেই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু এই মোলান্দি, কারণ এর আগেও একাধিকবার এই মোলান্দি গ্রামে বোমাবাজির ঘটনা ঘটেছে এবং ফলে বারুদস্তূপে পরিণত হয়েছিল এই এলাকা। এবং এর ফলস্বরূপ গত উপনির্বাচনের দিনকে দেখা গেল সেখানে বোমাবাজির ফলে মৃত্যু হলো এক নাবালিকার। এবং সেই ঘটনার পর ওই এলাকার গত পরশু দিনকে কিন্তু ওই এলাকার যে মূল অভিযুক্ত আনোয়ার শেখ, তার বাড়ি থেকে পুলিশ বোমা বললে উদ্ধার করলো এবং সেটা নিষ্ক্রিয় করা হলো। এবং আজ দুপুরে কিন্তু একটি খবরে আসে স্থানীয় বাসিন্দাদের কাছে যে ওই আনোয়ার শেখ এবং জাওয়াল শেখ যে মূল অভিযুক্ত, তাদের ঠিক বাড়ির পিছনে বাঁশঝাড় রয়েছে এবং পাটক্ষেত রয়েছে এবং সেখানে কিছু বোমা ভর্তি ড্রাম পড়ে রয়েছে। এবং সেই খবর যখন আমাদের কাছে আসে, আমরা সেখানে যাই, পুলিশও সেখানে পৌঁছয়, গিয়ে দেখা যায় 3খানা ড্রামে বোমা ভর্তি রয়েছে এবং 2টি ব্যাগে বোমা ভর্তি রয়েছে। পরবর্তীকালে পুলিশ বোম স্কোয়াডকে খবর দেয়, বোম স্কোয়াড এসে সে বোমাগুলি উদ্ধার করে এবং বিস্ফোরণ ঘটে সেগুলো নিষ্ক্রিয় করে। পরবর্তীকালে পুলিশ সুপার জানান প্রায় 40টি সকেট বোমা উদ্ধার হয়েছিল এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। এবং স্থানীয়দের দাবি, পুলিশ যদি সক্রিয় হতো আগে থাকতেই সেই বোমাগুলো কিন্তু উদ্ধার করা সম্ভব হতো। স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে পড়ে এবং তারপর তারা পুলিশকে জানায়। এবং ওই এলাকায় যে এখনো মজুদ আছে বোমা, সেটা কিন্তু স্থানীয়রা দাবি করছেন এবং স্থানীয়রা এটাও দাবি করছেন যে পুলিশ যেন সক্রিয় ভূমিকা পালন করে এই বোমা উদ্ধার করার জন্য। বেশ সমীর, বোম বোঁদাতে সব ঝরে ঝরে বোমের বালতি বোঝা হয়ে আছে, ঝোলা বোঝা হয়ে আছে 3-4টে। আমরা নিজেই ঝোড়গুলো সব খুঁজলাম, 2 বালতি এক জায়গায়, এখানে 1 বালতি দুধ। কোথায় বোম আছে, কোন বাড়িতে, কোন ছাদে, কোন ঘরের কোণে, কোন পাটের ভুঁইয়ে, কোন জমিতে, ওগুলা সব গাওয়াল জানে। ওদেরকে নিয়ে এসে আরো উদ্ধার করুন, পুলিশের কাছে আমার অনুরোধ। সন্তানকে নদীতে ফেলে মারার চেষ্টা মায়ের, অভাবের তাড়নায় সন্তানকে হত্যার চেষ্টা, প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা শিশুর। জলপাইগুড়ির ময়নাগুড়ির মরিচবাড়ির ঘটনা। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, অভাবের কারণে অনেক সময় আমরা দেখেছি যে অনেক অভাবের মধ্যেও তার সন্তানকে বড় করে তোলেন তার বাবা মা, কিন্তু শুধুমাত্র কি অভাবই কারণ, নাকি এর পিছনে অন্য কোনো কারণও রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন, পাশের পঞ্চায়েত সদস্য গিয়েছিলেন, কথা বলেছেন মহিলার সাথে। তাতে যেটা বেরিয়ে আসছে তাতে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল এবং ঘটনায় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে পারিবারিক যে সম্পর্ক, তার অবনতি ছিল বেশ কিছুদিন ধরে, তার জেরেই ঘটনা বলে মনে করা হচ্ছে। এবং যে মহিলা এই ঘটনা ঘটিয়েছেন, সীমা বাউলি, তিনিও কিন্তু স্বীকার করেছেন স্বামীর সাথে ঝগড়া করে তার মনে হয়েছিল যে সন্তানের বেঁচে থাকার কোনো লাভ নেই, সেই কারণেই তিনি কিন্তু পাশেই তিস্তা নদী, সেখানে তার সন্তানকে ফেলে দিতে গিয়েছিলেন। কিন্তু স্থানীয় মানুষজন তা দেখে ফেলায় তার যে চেষ্টা সেটা সফল হয়নি। স্থানীয়রাই তাকে ধরে ফেলেন এবং বাড়িতে নিয়ে আসেন এবং বোঝান। তিনি বুঝতে পেরেছেন তিনি একটা বড় চরম ভুল করতে গিয়েছিলেন এবং স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জেরে এরকম একটা ঘটনা তিনি এখন নিজের ভুল নিজেই স্বীকার করেছেন। প্রশাসনের আধিকারিকরা গিয়েছেন।
জলপাইগুড়িতে গ্রেফতার ভুয়ো ডাক্তার। ময়নাগুড়ির বাজারে রোগী দেখতে এসে ধৃত। ডাক্তার পরিচয় স্বাস্থ্য শিবিরও খুলে প্রতারণা করছিলেন এই ভুয়ো ডাক্তার। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি শান্তনু রয়েছে, কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, এই যে ভুয়ো ডাক্তার এইভাবে প্রতারণা করছিলেন, কতদিন ধরে এই প্রতারণা করছিলেন, আর তিনি যে ভুয়ো ডাক্তার সেটা সামনে এলো কিভাবে? দেখো, একেবারে প্রত্যন্ত এলাকা বলা যেতে পারে যে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন যে পানবাড়ি এলাকা রয়েছে, সেখানকার মানুষজন কিন্তু চিকিৎসা পরিষেবার জন্য শহরেই তাদেরকে আসতে হয় দীর্ঘ পথ এড়িয়ে। সেখানে তাদের দুয়ারে একটা চিকিৎসক একেবারে শিবির করে বসবে, তাতে অনেকটাই তাদের কাছে মনে হয়েছিল চিকিৎসক দেখে তাদের যে সমস্যাগুলো রয়েছে সমাধান করবে। কিন্তু চিকিৎসা করাতে গিয়ে তাদের মনে হয়েছিল যার দ্বারা তিনি চিকিৎসা করাতে এসছেন তিনি সঠিক চিকিৎসক নন, কারণ তার প্রেসক্রিপশন লেখার ধরন এবং চিকিৎসা করার পদ্ধতি দেখেই তাদের সন্দেহ হয়। আশপাশের যারা মানুষজন রয়েছেন, বিশেষ করে ব্যবসায়ীরা, তারাও কিন্তু সন্দেহের বসে তার ডিগ্রি জানতে চান, তার লাইসেন্স নাম্বার জানতে চান, কিন্তু সেই সময় কিন্তু তিনি কোনো রকম প্রমাণ দেখাতে পারেননি। পুলিশকে খবর দেন, পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে, তখনই বেরিয়ে আসে পুরোটাই প্রতারণা করে মানুষদের। তারপরে সেই ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। ধন্যবাদ। কাদা রাস্তা, আর সেই রাস্তায় আটকে দিল কাঠ পাচার। রাতে জঙ্গল থেকে গাছ কেটে পাচারের চেষ্টা। কোথাকার ঘটনা? এই ঘটনা বাঁকুড়ার উপরবাদী গ্রামের ঘটনা। কিন্তু কি হয়েছিল ঠিক জানবো, সরাসরি চলে যাব। প্রিয়ব্রত গোস্বামী রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, রাতে জঙ্গল থেকে কাঠ পাচার হচ্ছিল, কিন্তু কাদা রাস্তা আটকে দিল কিভাবে? দেখো তমস্বী, এই যে উপরবাঁধি গ্রাম সেটা উত্তর বন বিভাগের মধ্যে পড়ে এবং সেখান থেকে ইউক্যালিপটাস যে গাছ লাগানো হয়েছিল তার কিছুটা অংশ এই যে বন সুরক্ষা কমিটি রয়েছে তারা রক্ষণাবেক্ষণ করে, তাদের অংশ কখন কাটা হয় গাছ, সেই কাঠ পাওয়া যায়। কিন্তু এই গাছ আদৌ পাওয়া যাবে কিনা সেটা চিন্তায় ছিল উপরবাঁধি গ্রামের যে বন সুরক্ষা কমিটির লোকরা, তারা, কারণ এই গাছ রাতের অন্ধকারে দিনের পর দিন কাটার পর সেটাকে বোঝাই করে অন্যত্র পাচার করে দেওয়া হচ্ছিল। বারবার বন দপ্তরে জানানোর পরও তারা কিন্তু কোনো রকম হুঁশ ফিরছিল না এবং খোঁজ পাওয়া যাচ্ছিল না। বন দপ্তরের কর্মীরা এবং বন সুরক্ষা কমিটির লোকরা প্রতিদিনই প্রায় সকালবেলা যে দেখতেন যে গাছ কাটা হয়ে গেছে, সেই গোড়া পড়ে রয়েছে। কিন্তু গতকাল রাতে যেটা ঘটলো যে প্রচুর বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলাতে এবং সেই কারণে জঙ্গলের ভিতরে যে রাস্তা সেই কাদায় ভরে যায় এবং যে পাচারকারীরা এসেছিল গাড়ি নিয়ে, সেই গাড়ি বোঝাই বাস তারা আটকে পড়ে কাদাতে এবং তারপরেই তারা ওখান থেকে চম্পট দেয়। এবং বন সুরক্ষা কমিটির লোকরা যখন সকালবেলা যায় তখন দেখতে পায় গাড়িতে বোঝাই রয়েছে কাঠ এবং তারাই বন দপ্তরের খবর দেয়। বন দপ্তর গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরে। কিন্তু এই যে কাঠ